প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন শ্রেণী পাঠদান কার্যক্রমে এই পর্বে আদর্শজান মহিলা মহাবিদ্যালয়ের পক্ষ থেকে আমরা আবারও তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। একাদশ শ্রেণীর পাঠদান কার্যক্রমে আমরা পৌরনীতি ও সুশাসন বিভাগের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। ধারাবাহিক পাঠদান কার্যক্রমে আজ আমাদের আলোচনার যে বিষয় সেটি হচ্ছে বাংলাদেশে পৌরনীতি ও সুশাসন পাঠের গুরুত্ব। আমরা গত দুই ক্লাসে পৌরনীতি পাঠের প্রয়োজনীয়তা এবং তার পূর্বে পৌরনীতির পরিধি ও বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করেছি। আজ আমরা আলোচনা করব বাংলাদেশে পৌরনীতি ও সুশাসন পাঠের গুরুত্ব, অর্থাৎ পৌরনীতি ও সুশাসন পাঠের প্রয়োজনীয়তা বাংলাদেশের প্রেক্ষাপটে কতটা জরুরি সেটি আমাদের আজকের আলোচনার বিষয়। আমরা জানি এবং গত ক্লাসগুলোতে আমরা একথা অনেকবার করে বলেছি যে পৌরনীতি পাঠ সাধারণ মানুষের জন্য যথেষ্ট গুরুত্ব বয়ে নিয়ে আসে। সেদিক থেকে চিন্তা করলে অন্য যে কোনো বিষয়ের চেয়ে পৌরনীতি পাঠের প্রয়োজনীয়তা বাংলাদেশের প্রেক্ষাপটে আরও এক ধাপ বেশি বলে আমরা মনে করি এবং এটাই বাস্তবতা। আমরা বিভিন্ন বিষয়াবলীর আলোকে একে একে সেগুলো আমরা আলোচনা করার চেষ্টা করতে পারি। আমরা যদি দেখি যে বাংলাদেশে পৌরনীতি সুশাসন পাঠের গুরুত্ব বা প্রয়োজনীয়তা কতটুকু, তাহলে আমরা প্রথমে যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে দেশপ্রেম বা দেশকে ভালোবাসার শিক্ষা। আমরা এটাকে একাধিক ভাগে যদি আমরা ভাগ করে দেখাই তাহলে আমরা বলবো যে বাংলাদেশের জন্মলগ্ন বা মহান মুক্তিযুদ্ধের কথা এবং তার পূর্বের ইতিহাস, এর যা কিছু বিষয়, এই সবগুলো পৌরনীতির আলোচনার বিষয়। তাহলে পৌরনীতির আলোচনার বিষয়ের সঙ্গে এইটি কেন সংগতিপূর্ণ এবং কেন সেটি এই বিষয়কে প্রভাবিত করে, তাহলে আমাদের বলতে হবে যে দেশপ্রেমের শিক্ষা একদিনে মানুষের মধ্যে গড়ে ওঠে না। বাংলাদেশ নামক জাতিরাষ্ট্রের জন্ম, অভ্যুদয়, এই বিষয়টি যেখানে জরুরি সেখানে তার ইতিহাসও একটা জরুরি ভূমিকা পালন করে। অর্থাৎ কিনা একটা জাতিরাষ্ট্র যখন জন্মলাভ করে তার জন্য প্রধান যে উপাদানটি কাজ করে সেটি হচ্ছে দেশপ্রেম। এই দেশপ্রেমের শিক্ষা আমরা কোথা থেকে পাই? এটি আমরা পেয়ে থাকি মূলত অতীত ইতিহাস থেকে। একটা জাতি যখন গঠিত হয় তার পিছনে তার জাতীয়তাবাদ এবং জাতীয়তাবাদের যাবতীয় উপাদান ও উপকরণ সেখানে গুরুত্বপূর্ণ অবদান রাখে। কাজেই যে অবদানগুলো দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে সহায়তা করে এই অবদানগুলো আমাকে জানতে হয় পৌরনীতি পাঠের মাধ্যমে। আমরা যদি একটু পিছন থেকে দেখে আসার চেষ্টা করি তাহলে দেখব যে 1905 সালের বঙ্গভঙ্গ থেকে শুরু করে যে রাজনৈতিক পটভূমি, রাজনৈতিক প্রেক্ষাপট, সেই সময়ের ভারত ছাড়ো আন্দোলন এবং সেই সময়কার দেশের জন্য আত্মদানকারী, আত্ম উৎসর্গকারী ক্ষুদিরাম, বিনয় বাদল, দীনেশ, সূর্য সেন, পৃথ্বীরাজ ওয়াদ্দেদার, মাস্টারদা, এরকম লাখো প্রাণ যারা দিয়েছেন এই দেশ ও মাটির জন্য, স্বাধীনতার জন্য, একটা ভূখণ্ডের জন্য, এই দেশ ও জাতির জন্য প্রাণ দেওয়ার শিক্ষা আমরা যাদের কাছ থেকে পেয়েছি, সেই শিক্ষা যে বিষয়ের উপরে দাঁড়িয়ে থাকে, যে বিষয় থেকে জানা যায়, সেটির নাম হচ্ছে পৌরনীতি সুশাসন। সুতরাং সেই শিক্ষা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় অতীত ইতিহাস। এই অতীত ইতিহাস থেকে আমরা শিক্ষা পাই যে একটা বাংলাদেশের জন্ম কিভাবে হয়। কাজে এক কথা আমরা বলতে পারি দেশপ্রেমের শিক্ষা যদি আমরা নিতে চাই তাহলে পৌরনীতি পাঠ করা প্রয়োজন এবং সেটি
বাংলাদেশের প্রেক্ষাপটে আরো বেশি প্রয়োজন, এবং এ কারণে যে এই যে লাখো মানুষের জীবনদান, মুক্তিযোদ্ধাদের কথা আমরা স্মরণ করি, যে রক্তের উপরে দাঁড়িয়ে আছে বাংলাদেশ, এই রক্তের ইতিহাস দেশপ্রেমের ইতিহাস। সুতরাং পৌরনীতি পাঠ আমাদের জন্য জরুরি, অন্তত অন্য আর যে কোনো রাষ্ট্রের চেয়ে, অন্য যে কোনো রাষ্ট্র অপেক্ষা বাংলাদেশের প্রেক্ষাপটে সেটি আরো জরুরি হয়ে ওঠে, যখন আমরা একটি মুক্তিযুদ্ধের মাধ্যমে, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা রাষ্ট্র ব্যবস্থা করে তুলতে পারি। কাজেই বাংলাদেশের প্রেক্ষাপটে পৌরনীতি পাঠের প্রয়োজনীয়তা অনস্বীকার্য এক কথা। চলে যাব আমরা দ্বিতীয় বিষয়ে, সেটি হচ্ছে জাতীয় ইতিহাস। আমরা যেমন করে দেখলাম যে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার যে বিষয়টি, সেই দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার বিষয়টি যেমন পৌরনীতি থেকে আমরা শিক্ষা পাই, ঠিক সেরকম করে আমরা দেখি কি জাতীয় ইতিহাস। জাতীয় ইতিহাস আমরা কোথা থেকে শিক্ষা পাই? জাতীয় ইতিহাস কি আলোচনা করে? কোথায় গেলে আমরা জাতীয় ইতিহাস জানতে পারি? কি আলোচ্য বিষয়টি কার অন্তর্ভুক্ত? এই সব প্রশ্নের একটাই মাত্র উত্তর, পৌরনীতি ও সুশাসন। অর্থাৎ পৌরনীতি ও সুশাসনের মধ্য দিয়ে বা মাধ্যমে আমরা জাতীয় ইতিহাস সম্পর্কে জানতে পারি। অর্থাৎ পৌরনীতি ও সুশাসন আমাদেরকে জাতীয় ইতিহাস সম্পর্কে সজাগ ও সচেতন করে। সুতরাং আমরা এক কথাই বলতে পারি যে পৌরনীতি সুশাসন পাঠের গুরুত্ব বাংলাদেশের প্রেক্ষাপটে আরো এক ধাপ জরুরি, এ কারণে যে এই বিষয়টি আমাদেরকে আমার জাতীয় ইতিহাস সম্পর্কে জানতে সাহায্য করে। চলে যাব পরের পয়েন্টে। তৃতীয় পয়েন্টে বলা হচ্ছে জাতীয় সমস্যা ও সমাধানের পথনির্দেশ। একটি রাষ্ট্র যখন চলমান প্রক্রিয়ার মধ্য দিয়ে চলতে থাকে, তখন বিভিন্ন প্রেক্ষাপটে, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন পদক্ষেপে কখনো কখনো রাজনৈতিক, আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ বিবিধ বহুমুখী সমস্যা উত্তরণ করতে পারে। তাহলে এই যে সমস্যাগুলো আমরা দেখি, এই সমস্যাগুলো যেমন আলোচনার জায়গাটা থাকে পৌরনীতি ও সুশাসনের মধ্যে, এই সব সমস্যাগুলো থেকে, এই সব জাতীয় সংকটগুলো থেকে সমাধানের যে পথ, উত্তরণের যে পথ, সেটিও কিন্তু থাকে এই পৌরনীতি ও সুশাসনের মধ্যে। আমরা দেখি আমাদের ইতিহাস কি বলে, 52 সালের ভাষা আন্দোলন। আমরা রাজনৈতিক প্রেক্ষাপটগুলো যদি দেখার চেষ্টা করি, রাজনৈতিক সংকটগুলোকে যদি দেখার চেষ্টা করি, পলিটিক্যাল কনফ্লিক্টগুলোকে যদি আমাদের মাথায় রাখতে হয়, তাহলে আমরা দেখব ভাষা আন্দোলন, 54 সালের নির্বাচন, 66 সালের 6 দফা, এরকমভাবে আমরা এগোতে থাকলে দেখব যে 69-এর গণঅভ্যুত্থান, 70-এর নির্বাচন এবং পরবর্তীকালে মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা লাভের পরে বাংলাদেশের প্রেক্ষাপটেও বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট, রাজনৈতিক জটিলতা, রাজনৈতিক দ্বন্দ্ব, রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। এই সংকটগুলো যেরকম আমাদের রাজনৈতিক বিষয়গুলোর দৃষ্টিপাত করে, রাজনৈতিক বিষয়গুলোকে আলোকপাত করে, তুলে ধরে, ঠিক সেরকম এই সংকটগুলো থেকে সমাধানের পথও কিন্তু আমরা এই বিষয়ের মধ্যে পেয়ে যাই। অর্থাৎ পৌরনীতি ও সুশাসন যেমন সমস্যা সম্পর্কে আলোকপাত করে, সমাধান সম্পর্কেও সে পথ দেখায়। তাহলে আমরা বলবো যে জাতীয় সমস্যা সম্পর্কে আমরা জানতে পারি পৌরনীতি ও সুশাসনের মাধ্যমে, আর জাতীয় সমস্যা সমাধানের যে পথ নির্দেশ, সেটিও কিন্তু আমরা জানতে পারি পৌরনীতি ও সুশাসন পাঠের মাধ্যমে। সুতরাং আমরা এক কথা বলবো যে বাংলাদেশে পৌরনীতি ও সুশাসন পাঠের গুরুত্ব অতীব জরুরি, অতীব প্রয়োজনীয়। চলে যাবো আমরা পরের বিষয়ে, রাষ্ট্রীয় মূলনীতি সম্পর্কে ধারণা। রাষ্ট্রীয় মূলনীতি যে কোনো রাষ্ট্রের জন্য প্রধান স্তম্ভ হিসেবে কাজ করে। পৃথিবীর স্বাধীন রাষ্ট্র যারা এবং যেভাবে যে রাষ্ট্র গড়ে উঠেছে, তাদের যে সংবিধান, তাদের যে গঠনতন্ত্র, সেক্ষেত্রে প্রত্যেকটা রাষ্ট্রেরই রাষ্ট্রীয় মূলনীতি বিদ্যমান বা মূলনীতি রয়েছে। আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যখন আমরা দেখি, তাহলে আমরা দেখব যে বাংলাদেশ নামক জাতিরাষ্ট্র যখন
গড়ে উঠেছে এবং আজকের যে মাইল স্তম্ভ হিসেবে দণ্ডায়মান, এই ক্ষেত্রেও মূল যে জায়গাটা, অর্থাৎ একটা জাতি রাষ্ট্র টিকে থাকে যেটার উপরে, সেটি হচ্ছে তার মূলনীতি। আমাদের বাংলাদেশ নামক জাতি রাষ্ট্রেরও 4টি মূলনীতি রয়েছে। এই মূলনীতি সম্পর্কে ধারণা, জ্ঞান লাভ প্রত্যেকটি মানুষের জন্য খুবই জরুরি। তাহলে এই যে প্রত্যেকটি মানুষের জন্য যেটি জরুরি, সেটি আমরা কোথা থেকে জানতে পাই? আমরা কিন্তু অন্য কোনো বিষয়ের মধ্যে থেকে সেটি জ্ঞান লাভ করতে পারি না, অথচ এটি আমাদের সবার জন্য জানা প্রয়োজন। জানার জন্য, সবার জন্য জানা যেটি প্রয়োজন, সেটিও কিন্তু, সেটির শিক্ষাও কিন্তু আমরা পেয়ে থাকি পৌরনীতি ও সুশাসন পাঠের মাধ্যমে। অর্থাৎ আমার রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার মূল নীতি কী কী, সেগুলো আমরা পৌরনীতি ও সুশাসন পাঠের মাধ্যমে যেহেতু জানতে পারি, তাই জন্য আমরা বলবো যে বাংলাদেশের প্রেক্ষাপটে পৌরনীতি ও সুশাসন পাঠের গুরুত্ব অনস্বীকার্য। আমরা চলে যাবো পরের বিষয়ে, রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি। উপরে যেসব বিষয়গুলো আমরা এই পর্যন্ত আলোচনা করলাম, এইসব বিষয়গুলোর মধ্যেই আলোচনা সীমাবদ্ধ রাখে না পৌরনীতি ও সুশাসন। সে কিন্তু রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির কাজ করে থাকে। অর্থাৎ রাজনৈতিক চর্চার যে বিষয়টি, রাজনীতি হচ্ছে একটি চলমান প্রক্রিয়া। এটি রাষ্ট্র ব্যবস্থা টিকে থাকার পিছনে চলমানভাবে বা চলমান প্রক্রিয়ার মাধ্যমে বা মধ্য দিয়ে সে চলতে থাকে। রাজনীতি যেখানে সক্রিয় ভূমিকা পালন করে, রাজনৈতিক দল, নির্বাচক মণ্ডলী, এই যে প্রক্রিয়া, এদের মধ্য দিয়ে কিন্তু সেটি সচল থাকে। এবং যে ক্ষেত্রে সচল থাকে, সেই ক্ষেত্রে আমরা দেখি যে রাজনৈতিক সচেতনতা যদি জনসাধারণের মধ্যে, রাজনৈতিক দলের মধ্যে না থাকে, তাহলে কিন্তু সেই রাষ্ট্র ব্যবস্থা মুখ থুবড়ে পড়ে। সে কিন্তু আর চলমান থাকতে পারে না, সে কিন্তু এগোতে পারে না, সে বর্ধিষ্ণু হতে পারে না। তখন রাষ্ট্র ব্যবস্থা বা জাতীয় রাষ্ট্র কিন্তু মুখ থুবড়ে পড়ে যায়। তাহলে আমরা এক কথা কি বলবো, যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি একটি গুরুত্বপূর্ণ বিষয় একটি রাষ্ট্র ব্যবস্থার জন্য। এই যে গুরুত্বপূর্ণ বিষয়টি, এটিও কিন্তু পৌরনীতি সুশাসনের আলোচনার মূল বিষয়। বাংলাদেশের প্রেক্ষাপটে সেটি আরও একবার বেশি জরুরি বলে মনে করা যায়। চলে যাবো আমরা পরের বিষয়ে, সুনাগরিকতার শিক্ষা লাভ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের নিশ্চয়ই একথা খেয়াল আছে যে আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে বারবার কথা বলার চেষ্টা করেছি যে পৌরনীতি হচ্ছে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। আবার পৌরনীতি শুধু নাগরিকতা বিষয়ক বিজ্ঞান নয়, সুনাগরিক হিসেবে গড়ে তোলার শিক্ষা আমরা পেয়ে থাকি পৌরনীতির মাধ্যমে। কাজেই বাংলাদেশের প্রেক্ষাপটে সুনাগরিকতার শিক্ষা গ্রহণ সবচেয়ে জরুরি। তাহলে যদি আমরা সুনাগরিকতার শিক্ষা লাভ করতে চাই, তাহলে বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশের মানুষের সুনাগরিকতা রক্ষা, শিক্ষা লাভের দায়িত্ব যদি বর্তায়, তাহলে সেটি বর্তাবে পৌরনীতি সুশাসনের উপর। কাজেই আমরা বলবো যে বাংলাদেশের প্রেক্ষাপটে পৌরনীতি সুশাসন পাঠের গুরুত্ব অত্যাধিক, অন্তত সুনাগরিকতার শিক্ষা লাভের জন্য। চলে যাবো পরের পয়েন্টে, সেটি হচ্ছে গণতান্ত্রিক চেতনা সৃষ্টি। শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা এই বিষয়ে একটু বড় করেই আলোচনা করেছি বলতে হবে। সেটি হলো যে গণতান্ত্রিক চেতনার যে বিষয়টি আছে, সেটি পরিবার থেকে রাষ্ট্র, এমনকি বিশ্ব রাষ্ট্রের মধ্যেও কিন্তু বিদ্যমান এবং খুবই প্রয়োজনীয়। কারণ গণতান্ত্রিক চেতনা ছাড়া, অন্তত আজকের দিনের জন্য গণতান্ত্রিক চেতনা ছাড়া কোনো রাষ্ট্র ব্যবস্থা সঠিক রাষ্ট্র ব্যবস্থা বা গ্রহণযোগ্যতা সম্পন্ন রাষ্ট্র ব্যবস্থা হিসেবে টিকে থাকতে পারে না। গণতান্ত্রিক চর্চাই হচ্ছে একমাত্র ধর্ম যেটি রাষ্ট্রের, আবারও বলছি যে শুধুমাত্র রাষ্ট্রের নয়, পরিবার থেকে বিশ্ব রাষ্ট্র ব্যবস্থা পর্যন্ত গণতান্ত্রিক চেতনা যদি না থাকে, তাহলে কিন্তু সেই পরিবার, সেই সরকার ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থা, সেই বিশ্ব রাষ্ট্র ব্যবস্থা কোনোটিই কিন্তু তার গ্রহণযোগ্যতাকে ধরে রাখতে পারবে না, বরং ব্যর্থ হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে যেটির গুরুত্ব আরও অনেক বেশি। তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে যেটির গুরুত্ব এত বেশি, সেই গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা কোথা থেকে পেতে পারি? এক কথায় আমরা বলবো যে পৌরনীতি ও সুশাসন পাঠের মধ্য দিয়েই কিন্তু গণতান্ত্রিক চেতনা সৃষ্টি হওয়া সম্ভব, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে সেটির গুরুত্ব আরও এক ধাপ বেশি। আমরা চলে যাব পরের পয়েন্টে।
পরের পয়েন্ট হচ্ছে সংবিধান সম্পর্কে জানা। আমরা পূর্বেই বলেছি যে একটি রাষ্ট্রের যে মূল চলক বা রাষ্ট্র পরিচালনার যে মূল হাতিয়ার বা রাষ্ট্র চলে যে বিষয়ের উপরে দাঁড়ায় সেটি হচ্ছে তার সংবিধান, তার গঠনতন্ত্র। একটা রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে, কিভাবে চলবে, তার সরকার ব্যবস্থা কেমন হবে, তার জনগণের ব্যবস্থা, জনগণের অধিকার কেমন হবে, জনগণের দায়িত্ব কর্তব্য কেমন হবে, এই রাষ্ট্র ব্যবস্থায় সরকারের সঙ্গে জনগণের সঙ্গে সরকারের সম্পর্ক কেমন হবে, সরকারের এক বিভাগের সঙ্গে আরেক বিভাগের সম্পর্ক কেমন হবে, আইন বিভাগের সঙ্গে শাসন বিভাগের, শাসন বিভাগের সঙ্গে বিচার বিভাগের, কিংবা বিচার বিভাগের সঙ্গে আইন বিভাগের সম্পর্ক কেমন হবে, নাগরিক এবং রাষ্ট্র কি সম্পর্ক বর্তাবে ইত্যাদি যাবতীয় যে বিষয়গুলো এখানে আমরা দেখব একটা রাষ্ট্রের মধ্যে, এই যাবতীয় বিষয়াবলী, রাষ্ট্র পরিচালনার যাবতীয় বিষয়াবলী যে যে বিষয়ের উপর নির্ভর করে, যে পথের উপর নির্ভর করে, যে চলকের উপর নির্ভর করে, সেটি হচ্ছে সংবিধান। অর্থাৎ রাষ্ট্র পরিচালনার মূল উপজীব্য যেটি, সেটি হচ্ছে সংবিধান। এবং এই সংবিধানের উপর ভিত্তি করেই রাষ্ট্র পরিচালিত হয়। তাহলে এই সংবিধান সম্পর্কে জ্ঞান লাভ করা আমাদের একান্ত জরুরি। আর এই সংবিধান সম্পর্কে জ্ঞান দান যে ক্ষেত্রে জরুরি হয়, সেটি কোন বিষয়ের উপযোগ্য বিষয়, কোন বিষয়ের আলোচ্য বিষয়, সেটি হচ্ছে পৌরনীতি ও সুশাসন। কাজেই পৌরনীতি ও সুশাসনের মাধ্যমে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, তাহলে বলবো যে পৌরনীতি ও সুশাসনের মাধ্যমে আমরা বাংলাদেশের সংবিধান সম্পর্কে জানতে পারব। তাহলে আমরা যদি বাংলাদেশের সংবিধান সম্পর্কে, বাংলাদেশের গঠনতন্ত্র সম্পর্কে, বাংলাদেশের চালিকা শক্তি হিসেবে যে পুস্তক আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে পরিচালনা করছে সেটি সম্পর্কে জানতে চাই, তাহলে আমাদেরকে পাঠ্যপুস্তক হতে হবে পৌরনীতি ও সুশাসনের। বাংলাদেশের পৌরনীতি সুশাসনের পাঠের গুরুত্ব সেজন্য আরো এক ধাপ বেশি বলে আমরা মনে করি। চলে যাবো আমরা পরের পয়েন্টে, উদার দৃষ্টিভঙ্গি। আবারও বলছি যে গত ক্লাসে আমরা এটা নিয়ে অনেক কথা বলেছি। আমরা বলেছি যে উদারতার শিক্ষা আমরা পৌরনীতি থেকে পেয়ে থাকি। কিভাবে সেটা? আমরা বলেছি যে সুনাগরিকতার শিক্ষা অর্জন করতে হবে। সুনাগরিক হওয়ার মাত্র 3টি গুণাবলীর কথা বারবার করে বলা হয়। এই 3টি গুণাবলী কি ছিল বলা? বুদ্ধি, বিবেক এবং আত্মসংযম। এই বুদ্ধি, বিবেক এবং আত্মসংযম যদি থাকে, রক্ষিত হয়, তাহলে ব্যক্তি মানুষের পক্ষে কখনো খারাপ হওয়ার জায়গা থাকে না। নাগরিক, আমরা বলেছি নাগরিক জন্মালেই নাগরিক হয়ে যায়। যেরকম করে না পশু পাখি জন্মালেই পশু পাখি, তৃণলতা বৃক্ষাদি জন্মালেই তৃণলতা কিংবা বৃক্ষ হয়ে যাচ্ছে, কিন্তু মানুষ জন্মালেই শুধু মানুষ হয়ে ওঠে না। তাকে মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা অর্জন করতে হয়, জ্ঞান অর্জন করতে হয়। এই যে জ্ঞান অর্জন করার যে বিষয়টা, সেটি কিন্তু আমাদেরকে পরিচালনা করে পৌরনীতি ও সুশাসন। কোন জ্ঞান অর্জন? উদারতার দৃষ্টিভঙ্গি অর্জন করার কথা আমরা এখানে বলছি। উদারতার দৃষ্টিভঙ্গি শিক্ষা দেয় নাগরিকতার শিক্ষা। নাগরিক তার উদার দৃষ্টিভঙ্গির শিক্ষা লাভ করে পৌরনীতি ও সুশাসন পাঠের মধ্য দিয়ে। তাহলে পৌরনীতি ও সুশাসন এর মাধ্যমে নাগরিকের উদার দৃষ্টিভঙ্গি আবর্তিত হয়। কাজেই আমরা বলবো যে বাংলাদেশে পৌরনীতি সুশাসন পাঠের গুরুত্ব আরো এক ধাপ বেশি সুনাগরিকতার শিক্ষা তথা উদার দৃষ্টিভঙ্গি পরিচালনার জানার শেখার ক্ষেত্রে। আরো চলে যাব পরের পয়েন্টের নাম হচ্ছে সঠিক ইতিহাস জানা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে আমাদের রাজনৈতিক ইতিহাস কখনো কখনো কলুষিত হয়েছে, কখনো কখনো আমাদের ইতিহাস বিকৃত হয়েছে। সুতরাং সেক্ষেত্রে আমাদের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজ অবধি যখন যেখানে যেভাবে আমরা চলার চেষ্টা করেছি, যেখানে আমরা আঘাতগ্রস্ত হয়েছি, যেখানে আমরা পথভ্রষ্ট হয়েছি, সেই জায়গাগুলোকে সঠিক পথ পরিচালনার জন্য আমাদের দরকার সঠিক ইতিহাস জানা। এই সঠিক ইতিহাস জানার শিক্ষা
আমরা পেয়ে থাকি পৌরনীতি ও সুশাসন পাঠের মধ্য দিয়ে। কাজেই বাংলাদেশের প্রেক্ষিতে বা বাংলাদেশের প্রেক্ষাপটে পৌরনীতি ও সুশাসন পাঠের কোনো বিকল্প নেই, অন্তত সঠিক ইতিহাস জানার জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মোটামুটি আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। সবশেষে আমরা যেটা বলবো সেটা হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা। সুশাসন প্রতিষ্ঠা পৌরনীতি ও সুশাসন বিষয়ের আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়। কেন সেটা হচ্ছে যে আজকের আধুনিক রাষ্ট্র ব্যবস্থার ভিতরে সুশাসন একটি জরুরি বিষয়। তার কারণ শাসন ব্যবস্থার মধ্যে যখন দুর্নীতি, জবাবদিহিতার অভাব বা আনুষঙ্গিক প্রশাসনিক জটিলতাগুলো তৈরি হয়, স্বজনপ্রীতি, দুর্নীতি বা ইত্যাদি বিষয়গুলো চলে আসে, কর্তব্য অবহেলা বা ইত্যাদি, সেগুলো একটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ধস নামতে, দুর্নীতিগ্রস্ত করতে সহায়তা করে। এই নেগেটিভ বিষয়গুলো থেকে উত্তরণের জন্য আমাদের যেটি খুব বেশি জরুরি সেটি হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা। শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে যে সুশাসন প্রতিষ্ঠার যে কথা আমরা বলছি, এইগুলো কিন্তু হঠাৎ করে তৈরি করা সম্ভব না। এটা একটা চর্চার বিষয়। এই চর্চার বিষয়টা কে বহন করে বা কার দ্বারা সেটা প্রভাবিত হয়, এখন আমরা বলবো যে পৌরনীতি সুশাসন পাঠের মধ্য দিয়েই আমরা কিন্তু সুশাসন প্রতিষ্ঠা করতে পারি। সুতরাং বাংলাদেশের প্রেক্ষিতে বা বাংলাদেশের প্রেক্ষাপটে সেটি অবস্থা কিন্তু আমরা বলতে পারি যে আরো জরুরি। অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষিতে সুশাসন প্রতিষ্ঠা যেমন জরুরি, এবং এই সুশাসন প্রতিষ্ঠাকে ফলপ্রসূ করার জন্য বাংলাদেশের প্রেক্ষিতে অন্তত পৌরনীতি সুশাসন পাঠের গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজ আমরা আমাদের আলোচনা বাংলাদেশে পৌরনীতি সুশাসন পাঠের গুরুত্ব সম্পর্কে এই পর্যন্ত আলোচনা শেষ করব। আগামী ক্লাসে আমরা বাকি অংশ নিয়ে কথা বলবো। সে পর্যন্ত তোমাদের সবাইকে সুস্বাস্থ্য কামনা করে সাবধান এবং সজাগ থাকার আহ্বান জানিয়ে শেষ করছি। সবাইকে শুভেচ্ছা।